তাদের বহুল আলোচিত ওয়াই নেশনস ফেল গ্রন্থে লিখেছেন, ইনস্টিটিউশনস আর রিজনস ওয়াই সাম কান্ট্রিজ সাকসিড অ্যান্ড আদার্স ফেল। বিষয়টি বোঝার জন্য একটা উদাহরণ এখানে আমরা দিতে পারি। 2006-এ আমাদের রাজধানীতে চলাচলের গতি ছিল 21 কিলোমিটার ঘন্টায়। 20 বছর পর 2026-এ সেটি হয়েছে ঘন্টায় 4 কিলোমিটার। এই শহরে এর মধ্যে কিন্তু অনেক এক্সপ্রেসওয়ে হয়েছে, অনেক ফ্লাইওভার হয়েছে, কিন্তু গতি কমে গেল প্রায় 80 ভাগ। এর কারণ হলো অবকাঠামোর উন্নয়ন হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। একটি আধুনিক রাষ্ট্রে রাজস্ব প্রশাসন কোনো স্ট্যান্ড অ্যালোন এন্টিটি নয়। এটি একটি কোর ইকোনমিক ইনস্টিটিউশন, যা রাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের উল্লেখযোগ্য কম্পোনেন্টগুলো হলো আমাদের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকিং ব্যবস্থা, পুঁজি বাজার, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা ইত্যাদি। এর যে কোনো একটি দুর্বল হলে এর নেতিবাচক প্রভাব কিন্তু রাজস্ব প্রশাসনে পড়বে। আজকে আমাদের কর জিডিপির অনুপাত যে বিশ্বের সর্বনিম্ন, তা পরিষ্কারভাবে বলে দেয় জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা দাঁড় করাতে পারিনি। এটা বলা যায় আমাদের গোটা ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের এটা একটা কালেকটিভ ফেলিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা রাজস্ব প্রশাসনকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে চেষ্টা করছি এবং এর চলমান ট্রান্সফরমেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমি আমার এই স্বাগত বক্তব্যে আপনাকে বলতে চাই। ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে আমাদের করদাতাদের অধিকাংশ সেবাই আমরা অনলাইনে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি এবং চলমান আছে। আমরা ফিজিক্যাল ইন্টারাকশন কমানোর চেষ্টা করছি, কমপ্লায়েন্স কস্ট কমানোর চেষ্টা করছি, সার্ভিস ডেলিভারি এবং সিমলেস করার চেষ্টা করছি। আমাদের বিজনেস প্রসেসকে আমরা রিডিজাইন করে দিচ্ছি, যাতে রুটিন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনগুলো হিউম্যান ডিসক্রিপশন কমে আসবে। আমাদের রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বড় অ্যাসেট হলো ডেটা। আমাদের কাছে ইম্পোর্ট এক্সপোর্ট ডেটা, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ডেটা, ইকোনমিক অ্যাক্টিভিটি সম্পর্কে বিপুল ডেটা রয়েছে। এসব তথ্যের প্রোডাক্টিভ ইউজের মাধ্যমে আমরা একটা ডেটা ড্রিভেন রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন করতে চেষ্টা করছি। এতে অনেস্ট ট্যাক্স পেয়ার্স যারা, তাদের উপর আননেসেসারি বার্ডেন কমবে এবং ডেলিভারেট ইভেশনে যারা থাকছেন তাদের বিরুদ্ধে আমাদের এনফোর্সমেন্ট আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে আমরা লেজিটিমেট ট্রেডকে ফ্যাসিলিটেট করার নীতিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আমাদের এই আয়োজনের দ্বিতীয় অংশে আপনি যখন প্যাভিলিয়ন ঘুরবেন, পরিদর্শন করবেন, তখন এগুলো আমরা আরও সুস্পষ্ট করার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী, 2026-27 অর্থ বছরে আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে 6,04,000 কোটি টাকা। গত অর্থ বছরের আদায়ের তুলনায় এটি প্রায় 45% বেশি। অনেকে একে উচ্চাভিলাষী মনে করলেও এর পূর্ব নজির না থাকলেও আমরা বিশ্বাস করি এই লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের মাঠ পর্যায়ের সহকর্মীরা সক্ষম, কারণ আমাদের রয়েছে হাইলি স্কিলড, প্রফেশনালি কম্পিটেন্ট এবং এথিক্যালি স্ট্রং একটি ওয়ার্কফোর্স, যারা উপযুক্ত পরিবেশ পেলে যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। আমরা ধারণা করছি আজকের সম্মেলন শেষে আমাদের মতো আপনিও বিশ্বাস করবেন যে চলতি অর্থ বছরের রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা আমাদের দেওয়া হয়েছে তা আমরা অর্জন করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কর জিডিপির নিম্নহারের জন্য আমরা নিয়মিতই বেশ বিব্রত অবস্থার সম্মুখীন হচ্ছি। এ বিষয়ে আমাদের নিজেদের এবং সহযোগী প্রতিষ্ঠানের বিভিন্ন সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়েই বলতে হয়, আমাদের কর জিডিপির অনুপাত যেমন কম, আমাদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগের হারও আঞ্চলিক দেশগুলোর তুলনায় অনেক কম। আমাদের দেশে প্রতি 100 টাকা আদায় করতে আমরা খরচ করি 21 পয়সা, ভারতে সেটা হয় 60 পয়সা, পাকিস্তানে 63 পয়সা, থাইল্যান্ডে 71 পয়সা, জাপানে 1 টাকা 70 পয়সা। অর্থাৎ কর জিডিপি বৃদ্ধির সাথে বিনিয়োগের একটা সুস্পষ্ট পজিটিভ কোরিলেশন রয়েছে। তাই রাজস্ব বোর্ডের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য এর উন্নয়নে ও লজিস্টিক্সে প্রয়োজনীয় ব্যয় করা একটা ভালো বিনিয়োগ বলে আমরা মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী রাজস্ব প্রশাসন একটি শক্তিশালী রাষ্ট্রের আর্থিক ভিত্তি, কারণ একটি আধুনিক রাজস্ব প্রশাসনকে কেবল রাজস্ব আহরণের মধ্যেই নিজেকে সীমিত রাখতে চলবে না, বরং একটি আধুনিক রাজস্ব প্রশাসনকে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরস থেকে সৃষ্ট দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক চাহিদা পূরণে সক্ষম হতে হয়। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্র প্রস্তুতির পাশাপাশি ওয়েলথ ডিস্ট্রিবিউশনে বৈষম্য কমিয়ে আনার বিষয়ে আধুনিক রাজস্ব প্রশাসনকে সচেতন থাকতে হয়। আমরা আপনার নেতৃত্ব ও দিক নির্দেশনায় আধুনিক ইন্টিগ্রেটেড ডেটা ড্রিভেন এবং করদাতা ও ব্যবসা বান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকে আপনার উপস্থিতি এবং দিক নির্দেশনা আমাদের ট্রান্সফরমেশন জার্নিকে আরও বেগবান করবে, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। পরিশেষে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটি
অমর উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। ইন দিস ওয়ার্ল্ড নাথিং ক্যান বি সেড টু বি সার্টেন এক্সেপ্ট ডেথ অ্যান্ড ট্যাক্সেস। মৃত্যু এবং কর ছাড়া কিছুই নিশ্চিত না। একটি আধুনিক রাষ্ট্র গড়তে হলে তাই আমাদের সবাইকে সঠিকভাবে কর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকের উপস্থিতির জন্য জাতীয় রাজস্ব পক্ষ থেকে আপনাকে আবারও জানাই আন্তরিক কৃতজ্ঞতা, গভীর শ্রদ্ধা এবং উষ্ণতম স্বাগত। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আহ্বায়ক মহোদয়কে তার প্রাঞ্জল স্বাগত বক্তব্যের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, রাজস্ব শুধু সংখ্যা নয়, প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে মানুষের শ্রম এবং সামনে রয়েছে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ। কর প্রদান ও রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে তাই সম্পৃক্ত রয়েছে আমাদের উন্নয়ন, আমাদের সক্ষমতা এবং আমাদের ভবিষ্যৎ। আর এই ভাবনাকে ধারণ করে এখন প্রদর্শিত হবে কর দিব গর্ব দেশ শীর্ষক একটি ভিডিও চিত্র। সবাইকে ভিডিও চিত্রটি উপভোগ করার জন্য অনুরোধ করছি। Distinguished guests, a video presentation entitled Kor Dibo Gorbo Desh, which means pay tax, build the country, will now be shown. Everyone is requested to enjoy the video presentation. বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই অগ্রযাত্রার শিকড় আমাদের ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তা প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। লাখো প্রাণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের আত্মত্যাগে অর্জিত এই দেশ ধ্বংসস্তূপ থেকে বারবার ঘুরে দাঁড়িয়েছে। সেই অদম্য চেতনারই নবজাগরণ ২৪শে জুলাই, ৭১-এর স্বাধীনতা এবং জুলাইয়ের গণতন্ত্র, সাম্য ও ন্যায় বিচারের প্রত্যয় একই ধারায় নির্মাণ করছে নতুন বাংলাদেশের পথরেখা। এদেশের শ্রমজীবী মানুষের নিরলস শ্রম, প্রজাতন্ত্রের কর্মচারীদের অধ্যবসায়, ব্যবসায়ী ও জনসাধারণের একনিষ্ঠ প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে। ২০২৬-২৭ অর্থ বছর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা। এবারের বাজেটে এনবিআর এর লক্ষ্যমাত্রা ৬,০৪,০০০ কোটি টাকা। স্বনির্ভর বাংলাদেশের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড, যার অধীনে রয়েছে ৩টি গুরুত্বপূর্ণ উইং: কাস্টমস, ভ্যাট এবং আয়কর। সালটা ১৯৭৯। একটি দেশ তখনও শিখছে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। সেই বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের বাজেট বক্তৃতায় উঠে আসে একটা নতুন শব্দ, বন্ড। শুল্ক না দিয়েই কাঁচামাল আনো, পোশাক বানাও, বিশ্বকে দেখাও তোমার দক্ষতা। এই একটি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশকে বিশ্বে দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একটা সুতো থেকে শুরু হওয়া গল্প আজ জড়িয়ে আছে লক্ষ লক্ষ পরিবারের ভাগ্যের সাথে। দেশের প্রতিটি বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে আমদানি রপ্তানি পর্যায়ে রাজস্ব সংগ্রহ, চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কাস্টমস। বাংলাদেশ সিঙ্গল উইন্ডো ট্রেড ফ্যাসিলিটেশনের লক্ষ্যে ১৯টি সংস্থার সাথে সমন্বয় করে দ্রুত পণ্য খালাসের জন্য ইস্যু করছে পারমিট, সার্টিফিকেট ও লাইসেন্স। কাস্টমসের অটোমেশনের যাত্রা ১৯৯৩ সালে, যার মাধ্যমে বর্তমানে ৮৭% পণ্য চালানের শুল্কায়ন প্রক্রিয়া একদিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ১৯৯১ সাল, বাংলাদেশ কেবল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরেছে। সেই বছরই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার নিয়ে আসেন একটা নতুন ব্যবস্থা, মূল্য সংযোজন কর, যাকে আমরা জানি ভ্যাট নামে। আজ ভ্যাট সরকারের আয়ের সবচেয়ে বড় উৎস। ২০২৫-২৬ অর্থ বছরে ভ্যাট আহরণ করা হয়েছে ১,৫৭,০০০ কোটি টাকারও বেশি। আর এখন তো ঘরে বসেই অনলাইনে একজন ব্যবসায়ী তার ভ্যাট রেজিস্ট্রেশন ও রিটার্ন জমা দিতে পারেন। সাম্যতা ভিত্তিক আত্মনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আয়কর আজ রাষ্ট্রের আর্থিক সক্ষমতার গুরুত্বপূর্ণ স্তম্ভ। স্বাধীনতার ৫ দশকেরও বেশি সময় পর ২০২৫-২৬ অর্থ বছরে আয়কর খাতে রাজস্ব আয় দাঁড়িয়েছে ১,৪৫,৬২১ কোটি টাকা।
একই সঙ্গে আয়কর সেবায় ঘটেছে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তর। এখন অনলাইনে সহজেই করা যাচ্ছে ইটিআইএন নিবন্ধন। এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশে ইটিআইএন-ধারী ব্যক্তির সংখ্যা 1,32,00,000 ছাড়িয়েছে। ই রিটার্ন ব্যবস্থার মাধ্যমে করদাতারা এখন ঘরে বসেই তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। অনলাইনে কর পরিশোধের পাশাপাশি তাৎক্ষণিকভাবে রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা যাচ্ছে। এই ডিজিটাল সেবার ফলে 2025-26 কর বর্ষে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর অনলাইন রিটার্নের সংখ্যা প্রায় 47,50,000-এ পৌঁছেছে। এছাড়া ইটিডিএস ব্যবস্থার মাধ্যমে উচ্চ কর কর্তনকারী কর্তৃপক্ষ এখন উচ্চে কর কর্তন, সংগ্রহ ও রিটার্ন দাখিল করতে পারছেন। এই ডিজিটাল সেবা শুধু জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নয়, সরকারের বিভিন্ন সংস্থার পোর্টালের সঙ্গেও যুক্ত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ডিজিটাল সংযোগ। এছাড়া ব্যক্তি হস্তক্ষেপ কমিয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাড়ানোর লক্ষ্যে ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় নির্বাচন ব্যবস্থায় আয়কর ও ভ্যাট রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হচ্ছে। 2004 সালে গঠন করা হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বা সিআইসি, যা কর ও শুল্ক ফাঁকি অনুসন্ধান করে রাজস্ব আহরণে সৃষ্টি করেছে নতুন গতি। জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি 100 টাকা রাজস্ব আহরণে সরকারের ব্যয় মাত্র 21 পয়সা, যেখানে আঞ্চলিক দেশ ভারত ও পাকিস্তানে ব্যয় যথাক্রমে 60 ও 63 পয়সা। এত সীমিত ব্যয় ও অপ্রতুল লজিস্টিক্স সাপোর্ট দিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের এমন নজির বিশ্বে বিরল। দেশে মহামারী এসেছে, দুর্যোগ এসেছে, কিন্তু শত প্রতিকূলতায় অর্থনীতির চাকা সচল রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ও জুলাই চেতনার আলোকে বর্তমান সরকার চালু করেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড সহ নানা সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি। এসব উদ্যোগের সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন শক্তিশালী রাজস্ব ভিত্তি এবং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ। আমাদের দেওয়া রাজস্বই হয়ে উঠুক অসহায়ের ভরসা, কৃষকের শক্তি এবং প্রতিটি পরিবারের নিরাপত্তা। ন্যায় ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। সম্মানিত উপস্থিতি, একটি দেশ শুধুমাত্র মানচিত্রে জন্ম নেয় না, বরং একটি দেশ গড়ে ওঠে মানুষের স্বপ্ন, শ্রম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতায়। নতুন সহস্রাব্দে বাংলাদেশের অর্থনীতি যেমন বড় হচ্ছে, তেমনি জটিল হচ্ছে কর ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব ব্যবস্থাপনায় আসছে নিত্য নতুন প্রাতিষ্ঠানিক পরিবর্তন। জাতীয় রাজস্ব বোর্ডের সেই সকল কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, ভারপ্রাপ্ত সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব আহসান হাবিব মহোদয়কে। Ladies and gentlemen, I respectfully request the distinguished chair of today's conference, Acting Secretary, Internal Resources Division and Acting Chairman, National Board of Revenue, Mr. Ahsan Habib, to kindly deliver his speech. বিসমিল্লাহির রহমানির রহিম। রাজস্ব সম্মেলন 2026 মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত আছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী এমপি, অনলাইনে যুক্ত আছেন মাননীয় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় উপদেষ্টাবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, সম্মানিত বাহিনী প্রধানগণ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্যসহ অন্যান্য সহকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম স্বদেশ পেয়েছি। স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক ও বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার আপসীর নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়াকে। সেই সাথে স্মরণ করছি 2024 সালের জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে, যার বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত ব্যস্ত সময়সূচির মধ্যেও আপনি এই সম্মেলনে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন। আপনার এই উপস্থিতি জাতীয় রাজস্ব আহরণে নিয়োজিত কর্মীদের মাঝে কর্মচাঞ্চল্য ও নব উদ্যমের সৃষ্টি করেছে, যা জাতীয় রাজস্ব বোর্ডের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীকে ব্যাপক উৎসাহ প্রদান করবে বলে আমি বিশ্বাস করি। রাজস্ব বোর্ডের পক্ষ হতে আপনাকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানাই। মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা মহোদয় প্রায় প্রতি সপ্তাহে এনবিআরে এসে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, ৭৬ নং রাষ্ট্রপতির আদেশ বলে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর হতে সংস্থাটি জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সরকারের ব্যয় নির্বাহের জন্য অর্থ সংস্কার করে ইকোনমিক লাইফলাইন হিসেবে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। বিগত ৫৪ বছরের ইতিহাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে সরকারের কিছু মাইলফলক সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি না বললেই নয়, যেমন 1980 সালে ব্যাক টু ব্যাক এলসি সুবিধা প্রবর্তন এবং বেবজা অ্যাক্ট 1980 এর মাধ্যমে ইপিজেড প্রতিষ্ঠা। 1978 সালে বন্ডেড ওয়ারহাউস প্রবর্তনের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি আজ বিশ্বের দ্বিতীয় অবস্থানে। উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য এই সব যুগান্তকারী সিদ্ধান্তগুলো নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনিশশো 91 সালে বিএনপি সরকার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় এসে ভ্যাট ব্যবস্থা সূচনার ফলে রাজস্ব ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। অতঃপর 1993 সালে এসআইকুদা এবং ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, যাহা পরবর্তীতে 12 ডিজিটের E18-এ রূপান্তরিত হয়, এগুলো প্রবর্তনের মাধ্যমে অটোমেশনের প্রাথমিক ধাপ শুরু হয়। 2003 সালে জাতীয় রাজস্ব বোর্ডের আর্থিক গোয়েন্দা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং বৃহৎ করদাতাদের জন্য বিশেষায়িত ইউনিট LTO এর যাত্রা শুরু হয়। অর্থাৎ এনবিআরের যে চেঞ্জগুলো, এনবিআরের যে ডাইমেনশনগুলো, এগুলো যেই সালে হয়েছে, সালগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এর রূপকার কারা। জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব সংক্রান্ত আইন, বিধি ও নীতি প্রণয়ন এবং রাজস্ব আহরণের পাশাপাশি দেশের রপ্তানি বাণিজ্যের প্রসার, স্থানীয় শিল্পের সুরক্ষা, ট্রেড নেগোসিয়েশনে অংশগ্রহণ ও বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ এবং সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে রাজস্ব প্রশাসন থেকে রাজস্ব নীতি পৃথক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের জাতীয় কমিটি কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত সুধী, সরকারের কোষাগারে রাজস্ব হিসেবে জমা হওয়া প্রতি 100 টাকার মধ্যে 86 টাকায় আহরিত হয় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো, প্রতিরক্ষা সহ রাষ্ট্রের প্রতিটি সেবা ও প্রতিটি উন্নয়ন প্রকল্পের ব্যয় নির্বাহের পেছনে রয়েছে এই আহরিত রাজস্ব। এ কারণেই রাজস্ব আহরণ আমাদের কাছে নিছক একটি প্রশাসনিক দায়িত্ব নয়। এ কারণেই রাজস্ব আহরণ আমাদের কাছে নিছক একটি প্রশাসনিক দায়িত্ব নয়, এটি আত্মনির্ভরশীল রাষ্ট্র বিনির্মাণে একটি পবিত্র ব্রত। স্বাধীনতার পর 1972-73 সালে জাতীয় রাজস্ব বোর্ড আহরণ করেছিল মাত্র 166 কোটি টাকা। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে, যে অর্থ বছরের 4 মাস বর্তমান সরকারের নেতৃত্বে পরিচালিত হয়েছে, এই অর্থ বছরে আমরা রাজস্ব আহরণ করেছি 4,15,476 কোটি টাকা। শেষ কোয়ার্টারে মাননীয় অর্থমন্ত্রী, লাস্ট কোয়ার্টারে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় আমাদেরকে 3টি টাস্কফোর্স করে দিয়েছে ক্ষমতায় আসার পরপরই। সেই 3টি টাস্কফোর্স 3টা বিভাগের জন্য, আয়কর, কাস্টমস এবং ভ্যাটের জন্য নিরলস পরিশ্রম করে তারা লাস্ট কোয়ার্টারে এ যাবৎকালে এনবিআর সৃষ্টির পর থেকে সর্বোচ্চ কর আদায় করেছে। 5 দশকে 166 কোটি টাকা থেকে 4,15,476 কোটি টাকা, 5 দশকে 2,500 গুণ রাজস্ব বৃদ্ধি পেয়েছে। এই সময় রাজস্ব এটাই বড় কথা নয়, এই সময় রাজস্ব আদায়ে কাঠামোগত রূপান্তর সংঘটিত হয়েছে। 72-73 সালে আমদানি শুল্ক থেকে আসতো 55% রাজস্ব, যেটা
এখন 25-26 অর্থবছরে আমদানি শুল্ক থেকে এসেছে 27%, অর্থাৎ এটা আমাদের ইন্ডিকেট করে উৎপাদনমুখী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উৎপাদনমুখী শিল্পের যে অগ্রযাত্রা সেদিকে আমরা আছি, সেদিকে আমরা চলছি। আয়কর এবং ভ্যাট মিলে বর্তমানে যোগান দিচ্ছে 73% রাজস্ব, অর্থাৎ আমাদেরকে যে অভ্যন্তরীণ সম্পদ দিয়ে নিজেদের স্বনির্ভর হতে হবে, আমরা সেই ডাইমেনশনে এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। 25-26 অর্থবছরে আমরা 12.3% প্রবৃদ্ধি অর্জন করেছি। আগের বছর এই প্রবৃদ্ধি ছিল 2.5%। প্রবৃদ্ধির এই মন্থরতা কাটিয়ে এটি একটি সুস্পষ্ট পুনরুদ্ধার। চলতি 26-27 অর্থবছরে সরকারের মোট রাজস্বের বাজেটের আকার হলো মোট বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। মোট রাজস্ব লক্ষ্যমাত্রা টিআর অ্যান্ড এনটিআর মিলে 6,95,000 টাকা, যার 87%, অর্থাৎ 6,04,000 কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আহরিত হবে ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন প্রায় 45% প্রবৃদ্ধি। মাননীয় প্রধানমন্ত্রী, এই লক্ষ্যমাত্রা অর্জন একটি চ্যালেঞ্জ। দেশের প্রয়োজনে আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের নির্দেশনা আমাদের কাছে সুস্পষ্ট। করের বোঝা না বাড়িয়ে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে রাজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এই নির্দেশনা মেনে আমরা 3টি ধাপে এগোচ্ছি। বর্তমানে 6.8% কর জিডিপির অনুপাতকে মধ্যমেয়াদে 10%, 2035 সালে 15% উন্নীত করা। এই লক্ষ্য অর্জনের কৌশলগত রূপরেখা হলো 3R স্ট্র্যাটেজি: রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। মাননীয় প্রধানমন্ত্রী, এবার আমরা 6,04,000 কোটি টাকা 3টি খাত থেকে কিভাবে আদায় করব তার কিছু রূপরেখা এবং পরিকল্পনা আপনার সামনে উপস্থাপন করছি। আয়কর খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 2,23,480 কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জনের মূল চালিকা শক্তি হবে উৎসে আয়কর কর্তন। উৎসে কর কর্তনের নতুন খাতসহ মাঠ পর্যায়ে কঠোর মনিটরিং, নীতির সঠিক ও সময়বদ্ধ বাস্তবায়ন, পণ্য রপ্তানি, খুচরা বিক্রেতার নিকট পণ্য বিক্রয়, জুয়েলারি ব্যবসা, সম্পত্তি হস্তান্তর, ডিভিডেন্ড আয়। বর্তমান বাজেটের ফলে এসব খাতে আহরণ বৃদ্ধি পাবে। অগ্রিম ও বকেয়া কর আহরণের ক্ষেত্রে প্রতিটি কর অঞ্চলে মাসভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক নিয়মিত মনিটরিং করা হবে। কর ফাঁকি শনাক্ত করে ট্র্যাক অ্যান্ড ট্রেস স্ট্র্যাটেজি অবলম্বন করা হবে। অনিবাসী করদাতাদের কর ফাঁকি পরিপালন ও তদারকি করা হবে। এডিআর নিষ্পত্তি দ্রুত করা হবে। উচ্চ আদালতে বিচারাধীন অধিক রাজস্ব সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি দ্রুতলয়ে করতে হবে। এ বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং আপনি অবগত আছেন, আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি। অডিট মামলা নিষ্পত্তি ও রিটার্ন প্রসেস সিএইসি আয়কর গোয়েন্দার মাধ্যমে এবং প্রত্যেকটা জনের ইন্টেলিজেন্স সেলের মাধ্যমে ফাঁকিকৃত কর ও পরিহারকৃত কর উদ্ঘাটন করব এবং এই উদ্ঘাটন করার মাধ্যমে আমরা অন্যান্য সমস্ত কার্যক্রম মিলে 2,23,480 কোটি টাকা আদায়ের দিকে এগিয়ে যাব। ভ্যাট খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা প্রদান করা হয়েছে 2,23,480 কোটি টাকা। ভ্যাটে আমরা কাজ করছি প্রধানত কয়েকটি ক্ষেত্রে। ভ্যাট নেট সম্প্রসারণ, বর্তমান বাজেটে 6টি ক্ষেত্রকে চিহ্নিত করে ভ্যাট নেট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি বিপুল পরিমাণে করদাতারা ভ্যাট নেটের ভিতরে চলে আসবেন। নিয়মিত দাখিলপত্র প্রদানের হার বৃদ্ধি করতে হবে। নতুন করদাতা শনাক্ত করব। ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের ভ্যাট আদায়ে মাঠ পর্যায়ে নিবিড় পরিবীক্ষণ করব। সিগারেট সহ তামাকজাত পণ্যে ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি প্রবর্তন ও উচ্চ আদালত এবং এপিলেট ট্রাইব্যুনালে পেন্ডিং মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করব। প্রচারণার মাধ্যমে গণসচেতনতা পরিপালন বৃদ্ধি করব। কাস্টমস খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 1,57,040 কোটি টাকা। কাস্টমসে অগ্রাধিকার পাচ্ছে যথাযথ শুল্কায়ন ও পণ্য চালানের দ্রুত খালাসকরণ। যথাযথ শুল্কায়ন ও পণ্য খালাসের দ্রুত খালাসকরণ, পণ্য চালানের দ্রুত খালাসকরণ। বকেয়া আদায় ও মামলা নিষ্পত্তি। বন্ডের অপব্যবহার রোধ। তামাকজাত পণ্য এবং স্বর্ণসহ সব ধরনের চোরাচালানের ক্ষেত্রে গোয়েন্দা ও প্রিভেন্টিভ কার্যক্রম জোরদারকরণ। ডেফার্ড পেমেন্টের অর্থ আদায়, পোস্ট ক্লিয়ারেন্স অডিট এবং নিলাম কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি। আমরা ইতিমধ্যে নিলাম কার্যক্রম জোরে দ্বার চালু করেছি। এসব কার্যক্রম সহ অন্যান্য নিয়মিত কার্যক্রমের মাধ্যমে কাস্টমস উইং এর লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, অর্জনের পাশাপাশি বাস্তব কিছু চ্যালেঞ্জ আপনার সামনে বিনয়ের সাথে তুলে ধরতে চাই। আমাদের কর জিডিপি অনুপাত 6.8%, যাহা নিকটবর্তী শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, ভিয়েতনাম এর সবার চেয়ে নিচে।
এমতাবস্থায় অর্থনীতির সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজস্ব সক্ষমতা গড়ে তোলা এখন সময়ের দাবি। এই দূরত্বের পিছনে কয়েকটি কাঠামোগত কারণ রয়েছে। প্রথমত, আমাদের অর্থনীতির বড় একটি অংশ এখনও ক্যাশ নির্ভর ও অনানুষ্ঠানিক। ব্যবসায়িক লেনদেনের উল্লেখযোগ্য অংশ প্রাতিষ্ঠানিক হিসাবের বাইরে থেকে যায়। দ্বিতীয়ত, কর অব্যাহতি বা ট্যাক্স এক্সপেন্ডিচার সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী আয়কর, ভ্যাট ও কাস্টমস খাতে অব্যাহতির পরিমাণ যথাক্রমে জিডিপির 2.39%, জিডিপির 3.26% এবং জিডিপির 0.76%। তৃতীয়ত, আর্থিক ইকোসিস্টেমের দুর্বলতা। অর্থায়নের প্রায় 94%, ব্যাংক নির্ভর, পুঁজিবাজারের অংশ মাত্র 6%, আর খেলাপি ঋণ প্রায় 30%, যা প্রতিবেশী এবং উন্নত সব অর্থনীতির তুলনায় বহুগুণ বেশি। চতুর্থত, সাপ্লাই চেনের অপর্যাপ্ত ডিজিটাইজেশন এবং আমাদের নিজস্ব সিস্টেমগুলোর মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃসংযোগ স্থাপন ও তৃতীয় পক্ষের ডাটাবেজের সঙ্গে সংযোগের ঘাটতি। অর্থাৎ এনবিআর-এর 360 অটোমেশন এখনও পূর্ণতা পায়নি, যাহা চলমান আছে। সবিনয়ে আরেকটি তথ্য উপস্থাপন করতে চাই। প্রতি 100 টাকা রাজস্ব আহরণে আমাদের প্রশাসনিক ব্যয় মাত্র 21 পয়সা, যেখানে আমাদের সাথে তুলনীয় পার্শ্ববর্তী 7টি রাজস্ব প্রশাসনের গড় ব্যয় 60 পয়সা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কর্মচারীরা অত্যন্ত সীমিত লজিস্টিক্স নিয়ে কাজ করে থাকেন। আমি মনে করি রাজস্ব প্রশাসনে বিনিয়োগ প্রকৃত অর্থে রাষ্ট্রের কেবল ব্যয় নয়, বরং এটি সর্বোচ্চ প্রতিদান দিতে পারে এমন একটি বিনিয়োগ। সম্মানিত সুধী, আন্তর্জাতিক উত্তম চর্চা ও দেশীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড সাম্প্রতিককালে আইন ও বিধির ব্যাপক সংস্কার করেছে। এছাড়াও 2025-26 অর্থ বছরের বাজেটে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আইন ও বিধিতে ব্যাপকভাবে ডিরেগুলেশন করা হয়েছে। রাজস্ব ব্যবস্থার ডিজিটাল অভিযাত্রায় কাস্টমসের এসআই টু দ্য ওয়ার্ল্ড, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ই অকশন, ই-টিন, ই রিটার্ন, ইটিডিএস, ই অডিট এবং ভ্যাটের ক্ষেত্রে ই রেজিস্ট্রেশন, ই রিটার্ন, ই এপিল, ই রিফান্ড ইত্যাদি ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। অনলাইনে করদাতার আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ 46.5 লক্ষ আয়কর রিটার্ন দাখিল হয়েছে, যাহা মোট দাখিলকৃত রিটার্নের 94%। করদাতাদের মধ্যে 94% করদাতারা এখন আমাদের আয়কর অফিসে যেতে হয় না। আয়কর কর্মকর্তা আয়কর কর্মচারীদের সাথে তাদের কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট হয় না। করদাতারা এখন থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন, আয়কর সনদপত্র গ্রহণ করেন বাসায় বসে, প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করেন বাসায় বসে, কর প্রদান করেন বাসায় বসে। অর্থাৎ ডিজিটাইজেশনের এই যে ক্ষেত্রটি আমরা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী। এখন এর ফলে কি হয়েছে, অনিয়মের সুযোগ অনেকটাই কমে গিয়েছে। এখন ওইভাবে অনিয়ম এখানে আর করার কোনো সুযোগ নেই, যেহেতু ফিজিক্যাল কন্ট্যাক্টলেস জিরো। তাছাড়া রিস্ক বেসড অটোমেশন পদ্ধতিতে ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন অডিটের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার ফলে করদাতার রিটার্ন অডিটভুক্তি করার ক্ষেত্রে কর কর্মকর্তার হস্তক্ষেপ সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত সুধী, রাজস্ব আহরণ কেবল জাতীয় রাজস্ব বোর্ডের একক ইচ্ছাধীন ব্যাপার নয়। ব্যাংকিং খাত, পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা, নিরীক্ষিত আর্থিক প্রদানকারী কর্তৃপক্ষ, বিচার বিভাগ সহ সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে কাজ করলেই এনবিআর অধিকতর রাজস্ব আহরণে সক্ষম হবে। এ বিষয়ে আপনার নেতৃত্বে আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়, তথ্য বিনিময়ের আইনি ও কারিগরি কাঠামো, রাজস্ব প্রশাসনের জনবল, প্রশিক্ষণ ও প্রযুক্তিতে বিনিয়োগ, এই 3টি ক্ষেত্রে আপনার সদয় সহযোগিতা প্রার্থনা করছি। এই সম্মেলন থেকে আমরা এনবিআর-এর ভ্যাট, কাস্টমস ট্যাক্সের কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের করদাতাদের কাছে প্রধানত 5টি অঙ্গীকার করছি। 1, আমাদের সেবা হবে ন্যায্য, আইনের দৃষ্টিতে সকল করদাতা সমান, এই নীতির সমপ্রয়োগ। 2, সেবা প্রাপ্তি হবে সহজ, দপ্তরে কম যাতায়াত এবং একই তথ্য বারবার চাওয়া হবে না। আইনের পরিবর্তন হবে প্রেডিক্টেবল, অর্থাৎ অংশীজনদের সাথে পরামর্শক্রমে এগুলো করা হবে। সামগ্রিক অটোমেশনের মাধ্যমে আইন পরিপালন ও সেবা সহজীকরণ করা হবে। রাজস্ব প্রশাসন হবে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক। সম্মানিত করদাতাগণ রাষ্ট্রের উন্নয়ন অংশীদার এবং পরিচালন ব্যয়ের নিয়ামক শক্তি। যিনি নিয়মিত কর দেন তার প্রাপ্য সম্মান ও স্বস্তি নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। যিনি কর ফাঁকি দেন তাকে যথাযথভাবে আইনের আওতায় আনাও আমাদের দায়িত্ব। এই দুটি কাজ একসঙ্গে করতে পারলেই কর ব্যবস্থার প্রতি করদাতা তথা নাগরিকদের আস্থা তৈরি হবে, আর এই আস্থাই হবে দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় রাজস্ব উৎস। মাননীয় প্রধানমন্ত্রী, এনবিআর-এর সামনে এখন শুধু একটাই আওয়াজ,
6,04,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করা। আপনার এবং আপনার সরকারের কাছে চাই শুধু দোয়া এবং সহযোগিতা। আমাদের থাকবে শতভাগ আন্তরিক ও অবারিত চেষ্টা। $1 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে যে টেকসই রাজস্ব সক্ষমতা প্রয়োজন তা গড়ে তুলতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ। বিনিয়োগ বান্ধব ও ব্যবসা বান্ধব রাজস্ব প্রশাসন গড়ার লক্ষ্যে আমরা সততা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে কাজ করব। ইনশাআল্লাহ আমরা সফল হব। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের উপস্থিতি সবসময় আমাদের অনুপ্রাণিত করে। করদাতাদের নিকট জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নতুন গণতান্ত্রিক বাংলাদেশে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের গতি বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করি। পরিশেষে আমি আমার কলিগ যারা এখানে আছেন তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে একটি গল্প বলছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা লিও টলস্টয়ের যে ছোট গল্পটি আছে এটি পড়বেন। গল্পটির নাম হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড। একজন মানুষের কত সম্পত্তি দরকার। আপনারা সবাই এটা পড়বেন, নিশ্চয়ই জানেন, অনেকে পড়েছেন। এই গল্পের মূল চরিত্রের নাম পাহম। জমির লোভে হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে এসে মৃত্যুবরণ করেন এবং ওখানেই তাকে দাপন করা হয় 3.5 হাত মাটিতে। আপনারা আমার জন্য বরাদ্দ সিদ্ধান্ত ততটুকু, এই লক্ষ্য নিয়ে দেশের জন্য কাজ করবেন, এই বিনীত আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি আমি নিজে একটু আবেগপ্রবণ হওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে দেশ ও জনগণের কাজ করার জন্য তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে তার তথ্য নির্ভর ও তাৎপর্যপূর্ণ বক্তব্যের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, করদাতার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগকারী মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ বাস্তবতার সবচেয়ে কাছাকাছি থাকেন। তাই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব প্রশাসনের চ্যালেঞ্জ, সুপারিশ ও প্রত্যাশা নিয়ে এখন একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পর্বটি পরিচালনা করার জন্য আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আহসান হাবিব মহোদয়কে সবিনয় অনুরোধ করছি। Esteemed guests, I respectfully request the distinguished chair of today's conference, Acting Secretary Internal Resources Division and Acting Chairman National Board of Revenue, Mr. Ahsan Habib, to kindly conduct the exchange of opinion session. আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে মতবিনিময় পর্ব শুরু করছি। এই পর্বে আয়কর, কাস্টমস এবং ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তাগণ তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বিদ্যমান চ্যালেঞ্জ বিষয়ে মতামত উপস্থাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় করার এবং তার মূল্যবান দিক নির্দেশনা লাভের এই সুযোগ আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অনন্য। মতামত প্রকাশে আগ্রহী কর্মকর্তাবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে হাত তোলার জন্য এবং মাইক্রোফোন আপনাদের নিকট পৌঁছালে নিজের নাম ও পদবি উল্লেখপূর্বক মতামত উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই রাজস্ব সম্মেলনে আমাদের প্রধান অতিথি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যগণ, আমন্ত্রিত অতিথি এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাহিদা ফরিদি, কমিশনার শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট। আসলে গত জুলাই মাসের আমাদের মাসিক রাজস্ব সভায় যখন চেয়ারম্যান স্যার জানালেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী সবার সাথে বসবেন এবং আমাদের দিক নির্দেশনা দিবেন, তখন থেকে আমরা আসলে অনেক উজ্জীবিত এবং আমরা অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। এবং আমরা বিশ্বাস করি যে আজকের যে এই রাজস্ব সম্মেলন, এই সম্মেলনের পর আমাদের
ভ্যাট, আয়কর এবং কাস্টমস উইংয়ের কাজের গতি বাড়বে এবং আমাদের মনোবল আরও অনেক দৃঢ় হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের গৃহীত জনবান্ধব, জনকল্যাণমূলক এবং জননন্দিত কার্যক্রম যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন গোলাভরা ধানের ন্যায় গোলাভরা রাজস্ব। আর সমৃদ্ধ বাংলাদেশ এবং $1 ট্রিলিয়ন অর্থনীতির যে রূপরেখা বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে, তা অর্জনের মূল ভিত্তি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত রাজস্ব। মাননীয় প্রধানমন্ত্রী, রাজস্ব আহরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান কর্মকৌশলী হচ্ছে মাঠ পর্যায়ে রাজস্ব আহরণকারীদের সুদৃঢ় মনোবল এবং তাদের কাজের প্রতি আস্থা। এই আস্থার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা স্টেক হোল্ডার মানে যারা রাজস্ব প্রদান করে তাদের সাথে সার্ভিস অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপের মাধ্যমে আমরা রাজস্ব আদায়ের কাজটি নিরন্তরভাবে করে যাচ্ছি। তবে স্যার, গত বছর থেকে আমাদের প্রকৃত যেই চিত্রটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ভেতর একটা ভীতিকর এবং অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। স্যার, গত বছর জুলাই থেকে এই বছরের জানুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু অলরেডি জানিয়েছেন যে লাস্ট 4 মাসে আমরা রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছি। কিন্তু তার আগের যে 7 মাস ছিল, 7 মাস বা 7.5 মাস, কেন তখন আমাদের এত বড় গ্যাপ পড়েছিল? সেই গ্যাপের মেইন কারণ হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে ব্যাপক একটা ভীতি, এবং এই ভীতি আমাদের কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টি করেছিল। গত বছর রাজস্ব বোর্ডের একটা যৌক্তিক সংস্কারের বিষয় ছিল। সেই বিষয় নিয়ে আমাদের রাজস্ব বোর্ডের অধীনস্থ মাঠ পর্যায়ে এবং রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং কর্মচারীগণ যে একটা মানে আন্দোলন করেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেও আমাদের সপক্ষে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু ওই আন্দোলনের এক পর্যায়ে ব্যবসায়ী সম্প্রদায়ের একটা মানে সহযোগিতায় ব্যবসায়ী সম্প্রদায় একটা মধ্যস্থতা করেন, এবং সেই মধ্যস্থতায় দেখা যায় যে আন্দোলন থেকে সবাই আসলে সরে আসে এবং সবাই আবার মাঠের কাজে যায়। তখন একটা কথা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে কারো বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হবে না, যাতে আমরা নির্ভয়ে কাজ করতে পারি। বাস্তবে সেটা হয়নি। বাস্তবে সেটা হয়নি। কি হলো? আমরা কাজে ফিরে গেলাম, কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট লট অফিসার্স যাদের আমরা বলি, সেই দক্ষ এবং যোগ্য অফিসারদের একটা বড় অংশকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো। পদোন্নতি বঞ্চিত করা হলো, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হলো, বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হলো, এবং দুদকে নাম প্রেরণ করা হলো। এবং দুদকে আমাদের যেসব অফিসারদের নাম প্রেরণ করা হয়েছে, আমরা শুরু থেকেই জানি দে আর সো গুড অ্যান্ড তার ইন্টিগ্রিটি লেভেল কত ভালো। এই ঘটনার পর থেকে সব জায়গাতে একটা ভীতি, আচ্ছা আমি কাজ করব, আমাকে আমার সিনিয়র সাপোর্ট দিবে তো, না আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টাতে কিন্তু একটা জাস্ট সম্পূর্ণ একটা থুবড়ে পড়া, রাজস্বের থুবড়ে পড়া অবস্থার সৃষ্টি হয়। এখন এই সকল যোগ্য যে অফিসাররা আছে তাদের স্যার দ্বন্দ্ব বহাল রেখে তাদের কাছ থেকে যে রাজস্ব আদায়ের আলটিমেট পোটেনশিয়ালিটি, এটা তো স্যার রাজস্ব বোর্ড পাচ্ছে না। এতে কে বঞ্চিত হয়েছে? সে বঞ্চিত হচ্ছে আমার দেশ। আমরা দেশ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এবং 25-26 অর্থ বছরের লাস্ট 4 মাসে রেকর্ড সংখ্যক রাজস্ব আদায় হলেও প্রথম 8 মাসের যে রাজস্ব গ্যাপ, সেই গ্যাপের ফলে 87,524 কোটি টাকার রাজস্ব গ্যাপ হয়েছে আমাদের লক্ষ্যমাত্রার সাথে আদায়ের। এই সঠিক এবং সর্বোচ্চ রাজস্ব আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে এই যে কর্মকর্তাদের যে এই পীড়াদায়ক মানসিক পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করা বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে স্যার কর্মকর্তাদের এই পরিস্থিতি থেকে সম্পূর্ণ ক্ষমা প্রাপ্তির বা দ্বন্দ্ব মৌকুফের প্রক্রিয়াটি আপনার সানুগ্রহ উদ্যোগে সম্পন্ন হবে, এটা স্যার আমাদের ছোট বড় সবার প্রত্যাশা। আমাদের এই দ্বন্দ্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বন্দ্ব সম্পূর্ণ মৌকুফ করে
আপনার সরকার মহানুভবতার পরিচয় দিবে বলে আমরা দৃঢ়ভাবে সবাই বিশ্বাস করি। আমরা দেশের তরে কাজ করি। আমরা কখনোই স্যার নিজেদেরকে 9টা 5টার মধ্যে সীমাবদ্ধ রাখি না। আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে আমাদের কাস্টম হাউসগুলো, শুল্ক স্টেশনগুলো অলমোস্ট 24 ঘন্টায় কাজ করে। করোনাকালীন সময়ে কিন্তু স্যার আমরা প্রমাণ করেছি যে আমরা মৃত্যুকে ভয় করি না রাজস্ব আদায় করতে। আমরা দেশের তরে আমাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করি এবং ওই সময় দায়িত্বরত অবস্থায় আমাদের অনেক অফিসার স্যার মারা গিয়েছেন। আমরা স্যার অঙ্গীকার করতে চাই যে আমরা 6,04,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদেরকে দেয়া হয়েছে, আমরা স্যার সেটা অর্জন করে দেখাবো। আমরা স্যার অর্জন করবই, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমরা আমাদের মনে এবং মননে সবসময় আমাদের দেশকে রেখেছি। আমরা বিশ্বাস করি স্যার, কর দিয়ে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি মাত্র আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা একটি বিষয় উল্লেখ করেছেন। আমি জিজ্ঞেস করলাম অর্থমন্ত্রী এবং চেয়ারম্যান সাহেবকে, এনবিআর চেয়ারম্যানকে, যে বিষয়টি আমি চিন্তা করে রেখেছিলাম যে অ্যাড্রেস করব আমার বক্তব্যে, তবে যেহেতু বিষয়টি প্রথমেই সামনে আসলো সেজন্য সংক্ষেপে আমার মনে হয় বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে পারি এই মুহূর্তে। দেখুন, আমি এটি সকলের উদ্দেশ্যেই বলছি, বিশেষ করে এনবিআর-এর যারা কর্মকর্তা আছেন এখানে সকলকে। একটি ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। আমাদের সরকারের যেটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমি অতীতে পিছনে যেতে চাই না, সামনে যেতে চাই আমি, এবং সেজন্যই আমরা সকলকে নিয়ে সামনে বাড়তে চাই। আমাদেরকে যদি সামনে এগোতে হয় তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে। আপনি যেটা বক্তব্যটা যেটা বিষয়টা তুলে ধরলেন, এটাকে যদি কিছুটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে, দেখুন, সমস্যা তো থাকবেই। একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্টস আছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু মানুষ, আমাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবেই। গভর্নমেন্টও বিভিন্ন রকম পলিসি নিবে এবং পলিসিগুলা কম বেশি সবার স্বার্থ বিবেচনা করেই নিবে। তো এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা কিছুটা এভাবে চিন্তা করার চেষ্টা করি, দেখুন, একটি সংসারের মতন, পুরো দেশটা একটি ফ্যামিলির মতন, সংসারের মতন। ফ্যামিলিতেও বিভিন্ন সদস্য থাকেন। এখন ফ্যামিলিতে বাবা মা মূল দুটি ক্যারেক্টার। আমরা যদি এভাবে চিন্তা করি, সমস্যা ওনাদেরও থাকে, সুবিধা অসুবিধা ওনারও থাকে, কিন্তু ওনারা যদি স্ট্রাইক করে বসে তাহলে কি সংসার চলবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গভর্নমেন্টের একটা রিজ স্পন্দন বা হার যে কয়টিকে বুঝায়, রেভিনিউ ডিপার্টমেন্ট এরকম আপনাদের সমস্যা ছিল, আপনারা রেইজ করেছেন। তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরও বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। ধন্যবাদ। Hello, anybody?
সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় উপদেষ্টা মহোদয়, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাকিলা পারভিন, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের একজন অতিরিক্ত কমিশনার। বর্তমানে কাজ করছি ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্টে। সম্মানিত প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত আনন্দিত এই রাজস্ব সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের কথা আপনার কাছে বলার সুযোগ পেয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, সুপারিশ ও প্রত্যাশা সম্পর্কে বলার জন্য যে সুযোগ আমাকে দেওয়া হলো, সেজন্য অশেষ কৃতজ্ঞতা। চ্যালেঞ্জ বলার আগে যেটা বলতে চাই, জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী প্রকৃতপক্ষে কর্মস্পৃহায় উজ্জীবিত। প্রতি বছর রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি তার প্রমাণ রাখে। আমাদের এই কর্মস্পৃহা অটুট থাকলে আমাদের 2026-27 অর্থ বছরের যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, নিশ্চয়ই আমরা সেটা আদায় করতে পারব বলে আমাদের বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী, কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সারা দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় কাজ করছে। আমাদের খুব সাম্প্রতিক সময়ে কিছু এক্সপ্যানশনও হয়েছে। আমরা আমাদের আজকের যে ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে সেখানে দেখেছি, সেই একই সাথে আমাদের আহ্বায়ক মহোদয়, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্যেও উঠে এসেছে যে আমাদের রাজস্ব আদায়ে প্রতি 100 টাকা আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালন ব্যয় মাত্র 21 পয়সা। এই 21 পয়সা আসলে কি কারণে, সেটা আমরা আমাদের লজিস্টিক সাপোর্টস এবং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের যে সুবিধা অপ্রতুল তারই প্রমাণ রাখে। সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের বিভিন্ন সময়ে রাজস্ব আদায় কার্যক্রমে আমাদের যে অডিট কার্যক্রম পরিচালনার জন্য কারখানা পরিদর্শন, সেই সাথে বিভিন্ন নিবারক কার্যক্রম, অ্যান্টি স্মাগলিং অ্যাক্টিভিটিস, ইটের ভাটার রাজস্ব আদায় বিভিন্ন সময়ে মাঠ পর্যায়ের দুর্গম এলাকাতে যেতে হয়। এক্সপ্যানশনের কারণে আমাদের গাড়ি এবং অন্যান্য লজিস্টিকের সুবিধা থাকা অত্যন্ত প্রয়োজন। জাতীয় রাজস্ব আহরণে ত্বরান্বিত করতে আমাদের এই লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার সুবিধা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। যানবাহন সুবিধার পাশাপাশি আরও একটা যে বিষয় বলতে হয় যে আমাদের মাঠ পর্যায়ের ম্যাক্সিমাম অফিসগুলোই পরিচালিত হচ্ছে ভাড়া বাড়ি এবং বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার কম নিয়ে। এই সময়ে দেখা যায় যে আমাদের কার্যক্রম যেগুলো সেন্সিটিভ কিংবা আমাদের যে সকল ফাইল ক্লাসিফাইড ডকুমেন্টস অথবা ক্লাসিফাইড ইনফরমেশনগুলো বহন করছে, সেগুলোর কিছুটা সেন্সিটিভ ইস্যুসগুলো আমরা ডিল করি। এই ক্ষেত্রে বলা যায় যে যদি আমাদের স্থায়ী অফিস ভবন নির্মাণের জন্য মাঠ পর্যায়ে সুবিধা যেগুলো আছে, যেরকম জমি অধিগ্রহণের যে সময় বেশি লাগে, সেই সমস্ত কার্যক্রম ফ্যাসিলিটেশনের মাধ্যমে রাজস্ব আদায়ের কার্যক্রমকে ত্বরান্বিত করা যেতে পারে। কাস্টমস বিভাগের কার্যক্রমের ত্বরান্বিতকরণের ক্ষেত্রে বলা যেতে পারে ট্রেড ফ্যাসিলিটেশন এবং একই সাথে প্যাসেঞ্জার মুভমেন্ট ফ্যাসিলিটেশনের জন্য কাস্টমস মডার্নাইজেশনের ক্ষেত্রে স্ক্যানার ক্রয় এবং নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন ইনস্ট্রুমেন্টস যেমন মোবাইল ভ্যান স্ক্যানার, প্যালেট এবং পার্সেল স্ক্যানার, এগুলো ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট অথরিটি যথাযথ বাজেট বরাদ্দ দিয়ে রাজস্ব প্রশাসনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে কাজ করার এই সময়কালে দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের আমাদের সাধারণ জনগণের কাছে যে অ্যাকসেপ্টেন্স লেভেল, সেটা কিছু চ্যালেঞ্জিং সবসময় আমাদের জন্য আমরা ফেস করে থাকি। আসলে এটা হয় যে আমরা খেয়াল করেছি আমাদের সারা বছরব্যাপী যে কার্যক্রম, সেই কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরা আর আমাদের এই কার্যক্রম আমরা তাদের কাছে কিভাবে প্রেজেন্ট করব, সেইখানে যেন একটা গ্যাপ সবসময় রয়ে যায়। তো
তো জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের যেমন উচিত এই গ্যাপ কমানোর চেষ্টা করা, সেই একই সাথে সরকারের অন্যান্য প্রশাসনিক সংস্থারও জাতীয় রাজস্ব বোর্ডের সারা বছরব্যাপী যে পারফরমেন্স তা সাধারণ জনগণের কাছে তুলে ধরার প্রচেষ্টা আমরা আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী, সব শেষে যেটা বলতে চাই সেটা হলো, এই রাজস্ব সম্মেলন প্রতি বছর হলে রাজস্ব প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর মধ্যে যে কর্মোদ্দীপনা এবং কর্মচাঞ্চল্য তৈরি হবে তা রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। খুব সম্ভবত এখানে আপনারা যারা এনবিআর থেকে উপস্থিত আছেন, দেশের রাজস্ব সহ অর্থনৈতিক পুরো বিষয়টার কি অবস্থা বা বিগত গত এক যুগ কেমন ছিল, কি ছিল, কিভাবে হয়েছে, এটা আমরা যারা এনবিআর সাথে সম্পৃক্ত না, আমাদের থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। আপনি আপনাদের ডিপার্টমেন্টের কিছু ফ্যাসিলিটির কথা বলেছেন, অবশ্যই সেটা প্রয়োজন আছে, সেই জিনিসটা অবশ্যই প্রয়োজন আছে, কারণ আপনার এফিসিয়েন্সি বাড়াতে হলে তো আপনার সাপোর্টিং কতগুলো বিষয় প্রয়োজন আছে। তবে একই সাথে বোধহয় আমাদেরকে এটাও একটু বিবেচনা করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রয়োজন ছাড়া যেখানে যেখানে প্রয়োজন নেই, আমরা চেষ্টা করছি, আপনারাই এর ভিতরে আছেন, আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রয়োজন নেই। এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক মানে এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। তবে অবশ্যই যেখানে প্রয়োজন আছে সেখানে তো অবশ্যই অর্থ ব্যয় করা, যেখানে যেই ফ্যাসিলিটি বা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা অবশ্যই করব, যে সাপোর্টটা দরকার। তবে যেহেতু এই সকল কিছুই হবে ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে, এবং এটার ট্যাক্স পেয়ারের কাছ থেকে তার যেটা প্রযোজ্য ট্যাক্স যেটা সে সরকারকে রাষ্ট্রকে দেবে, এটাকে সুন্দর করে তার কাছ থেকে আদায় করে নিয়ে আসার দায়িত্বটা তো আপনাদেরকেই পালন করতে হবে। আপনি একটা কথা সঠিকভাবে বলেছেন, আপনাদেরকে এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। যেহেতু এটা ডিসকাশন, আজকের এই অনুষ্ঠানটি এরকম, সেই জন্য আমি মনে করি যে এরকম অনেক কিছুর আমাদের একটা অনেক জায়গায় অনেকভাবে অনেক পারসেপশন তৈরি হয়েছে, যেটার জন্য আমরা অনেকেই হয়তো দায়ী নয়, রং কতগুলো পারসেপশন তৈরি হয়েছে, সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সেজন্যই আমরা বারে বারে বলার চেষ্টা করছি, বর্তমান সরকার বারে বারে বলার চেষ্টা করছে যে আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে আমরা একটা পরিবর্তনের চেষ্টা করি, যে এই পরিবর্তনটাকে সকলে ভালো পরিবর্তন বলবে। এখানে আমাদের সকলের কন্ট্রিবিউট করার মতন অবস্থান আছে, কন্ট্রিবিউট করার মতন স্পেস আছে। আসুন আমরা সকলে মিলে কাজ করি। আমরা সকলে মিলে যদি যার যেটা কাজ দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালনের চেষ্টা করি, সেখানেই আমরা চেঞ্জটা আনতে পারবো। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা সরকারকে দয়া করে সহযোগিতা করবেন। ধন্যবাদ। তবে এখানে যে মূল একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে, যেটা বললাম, একটা রং পারসেপশন আছে যে এনবিআর মানুষের উপরে ট্যাক্সের জন্য প্রেশার করে। এটা যেভাবেই হোক একটা ভুল ভ্রান্ত ধারণা আছে। এখানে প্রত্যেকে এগিয়ে আসতে হবে, যারা ট্যাক্স দিবেন ওনাদেরকেও যেরকম সহযোগিতা করতে হবে, ওনাদের উপরে যাতে ট্যাক্স পেয়ার যারা তাদের উপরেও যাতে কোনো রকমের প্রেশার না হয়, কিন্তু একই সাথে ওনারা অনুপ্রাণিত হয়, মানুষ যাতে অনুপ্রাণিত হয় যে ঠিক আছে আমার ট্যাক্সটা দিতে হবে, আমার ট্যাক্সটা দিলে আমরা স্বাস্থ্যসেবা পাবো, ট্যাক্সটা দিলে আমাদের সন্তানরা এডুকেশনের সুবিধা পাবে, ট্যাক্সটা দিলে আরও সোশ্যাল বেনিফিট, অর্থাৎ মানুষের জন্য সরকার বা রাষ্ট্র বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে। এই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আসে, সেই জন্য আপনাদেরকেও মনে হয় একটু এই ব্যাপারেও মনোযোগী হতে হবে, আমাদের সকলকেই হতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, মাইক প্লিজ, মাইক্রোফোন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসলে অনেক স্টল করেছি, যেখানে আপনারা জানেন যে আমরা ট্যাক্স কাস্টমস ভ্যাটের যে কার্যক্রমগুলো হয় শুরু থেকে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং অভ্যাগত অতিথিদের দেখাবো একটু সংক্ষেপে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, উপস্থিত সম্মানিত মন্ত্রীবর্গ এবং উপস্থিত অভ্যাগতবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাফর ইমাম,
আমি প্রথম সচিব কর নীতি এবং আন্তর্জাতিক কর হিসাবে কর্মরত রয়েছি জাতীয় রাজস্ব বোর্ডে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ধারাবাহিকভাবে অর্থায়ন প্রয়োজন, এটা অনস্বীকার্য। এবং সেইটার জন্য জাতীয় রাজস্ব বোর্ড সরকারিভাবে ডেজিগনেটেড একটা প্রতিষ্ঠান, যার দায়িত্ব হচ্ছে সেই অর্থায়নের ব্যবস্থা করা। এই অর্থায়নটা করার জন্য এটা গেল এনবিআর এর একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে সে ট্রেড ফ্যাসিলিটেটর হিসাবেও কাজ করে। দেশে বিনিয়োগ, বাণিজ্য, টেকনোলজি ট্রান্সফার, লোকাল ডোমেস্টিক মার্কেট গ্রোথ, এই গোটা জিনিসটার মেকানিজম ডিভাইসিংয়ের জন্য এনবিআর এর একটা রোল আছে। এবং গত এক দশকে আমরা ইন্ডাস্ট্রিয়াল থার্ড রেগুলেশন ক্রস করছি, ফোর্থ রেগুলেশনের মাঝামাঝি এই পর্যায়ে আমাদের ডোমেস্টিক যে এন্টারপ্রেনারশিপ, এটাকে ডেভেলপ করার জন্য আমাদের এনবিআর এর একটা ভালো রোল থাকার কথা, যেটা গ্লোবালি প্রত্যেক দেশের রেভিনিউ ডিপার্টমেন্ট প্লে করে। আমার দেশে এটা সামহাও আমরা করতে পারছি না, এই কারণে আমাদের রিফর্মের কথা আছে, আমাদের বিভিন্ন ধরনের অভিযোগেরগুলো কথা আছে। এনবিআর, মাননীয় প্রধানমন্ত্রী, এনবিআর প্রতি বছরই কিন্তু রিফর্মের মধ্যে দিয়ে যায়, কারণ প্রতি বছর বাজেট হয়, বাজেটে আমরা প্রচুর চেঞ্জেস নিয়ে আসি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অফ রিফর্ম। বাট এখন গোটা গ্লোবালি যেহেতু এই একটা ইন্টারকানেক্টিভিটি এতটা বেড়ে গেছে যে আমাদের বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে, আমাদের বিজনেস স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, আমাদের বিজনেস ফিলোসফিও চেঞ্জ হয়ে গেছে। এখন এই গোটা জিনিসটার পরিপ্রেক্ষিতে এনবিআর এর নিজের একটা কাস্টমাইজেশন দরকার। ঠিক একইভাবে আমার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমার ক্রস বর্ডার ট্রানজ্যাকশন প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং এটা বিবর্তিত হয়ে গেছে। গ্লোবালি যে স্ট্যান্ডার্ড আছে, আমি তো আমার দেশের ট্যাক্সিং পারপাসে বিজনেস, ইকোনমিক অ্যাক্টিভিটি এবং ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটিকে তো বন্ধ করে রাখতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের রিফর্ম একটা 360 ডিগ্রি রিফর্ম দরকার। এখন এই রিফর্মের বিষয়ে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মচারী কর্মকর্তারা কিন্তু অন সেম পেজ, উই ওয়ান্ট রিফর্ম। স্যার, এখন একটা বিষয় হয় রিফর্ম এবং ডিফর্ম, এই দুটার মধ্যে হেয়ারলাইন ডিফারেন্স আছে। একটা রিফর্ম, একটা প্রতিষ্ঠানের রিফর্মের জন্য সচরাচর ব্যাপারে দেখা যায় যে 6-7টা পিলার এবং প্রতিটা পিলারের এগেস্টে 7-8টা কম্পোনেন্ট, ইন টোটাল 35-40টা কম্পোনেন্ট নিয়ে একটা রিফর্ম ম্যাট্রিক্স তৈরি করা হয়। এবং এই ম্যাট্রিক্স, রিফর্ম ম্যাট্রিক্সটা গ্র্যাজুয়ালি প্রায়োরিটি ভিত্তিতে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে এটাকে মিট করা হয়। আমি একটা এক্সাম্পল দিতে পারি স্যার, যেমন আমাদের অপারেশনাল যদি পিলারের যদি আমি তার ম্যাট্রিক্সটা চিন্তা করি, স্যার আমাদের রিফর্মে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বটলনেক আছে, আমাদের যে হিউম্যান রিসোর্স অপটিমাইজেশনের জন্য আমরা কি ডাইরেক্ট এই রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনটা, এটা কি ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের যে গতানুগতিক ফিলোসফি সেটাতেই থাকবো, নাকি গত 20 বছরে আপ টু থাইল্যান্ড থেকে শুরু করে যদি আমি যেতে থাকি, যেতে যেতে জাপান পর্যন্ত যাই, এবং একই সাথে আমি যদি দক্ষিণে পশ্চিমে যেতে থাকি, মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ এরা এখন ডাইরেক্ট এই রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনটাকে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সভাবে চিন্তা না করে ডোমেস্টিক ট্যাক্স এবং কাস্টমস এইভাবে চিন্তা করে। তো এইটাতে যাব না কোনটাতে যাব? উই নিড অ্যানালাইসিস অ্যান্ড ডেটা ড্রিভেন অ্যান্ড ফ্যাক্টস ড্রিভেন থিংস। এটা গেলো একটা ইস্যু স্যার। সেকেন্ড ইস্যুটা হচ্ছে যে আমাদের একটা করদাতাদের সাথে আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসারদের কোনো এক জায়গাতে যেন একটা গ্রে এরিয়া আছে, যেটা পরস্পরকে অবিশ্বাসের একটা জায়গা আছে। এটা আমাদেরও ভালো লাগে না। তা বিইং এ পলিসি, আমি যেহেতু পলিসিতে কাজ করি এবং বোর্ডে বিভিন্ন ডেস্কে আমি কাজ করতে গিয়ে আমি দেখছি যে স্যার আসলে ইস্যুটা আমাদের এন্ডে, কারণ বিজনেস অ্যাক্টিভিটি ইট বিকাম সো অ্যাডভান্স, ইট বিকাম সো কমপ্লিকেটেড, যে আমাদের এটাকে কোপ আপ করার জন্য যে কন্টিনিউয়াস ট্রেনিং দরকার, এবং এই ট্রেনিং কিন্তু গতানুগতিক ট্রেনিং, স্পেশালাইজড ট্রেনিং,
এই স্পেশালাইজ ট্রেনিং ক্যালেন্ডার ভিত্তিক আমরা কখনোই করার চেষ্টা করি না। আমরা অ্যাডহক ভিত্তিতে ট্রেনিং করি এবং এই ট্রেনিংটাতে আর যাই হোক অফিসারকে ওই পরিমাণ মেন্টাল কনফিডেন্স দেয় না যে সে আসলে আউট অফ দ্য বক্স হ্যাভিং ইন দ্য পারভিউ অফ দ্য ল হি ক্যান ডু এনি টাইপ অফ লিগাল ডিসিশনস। একই সাথে আমাদের করদাতার এন্ডে আমরা দেখছি যে ওই এন্ডেও আসলে এক নলেজ গ্যাপ আছে এবং এইটার ফলে আসলে হাউ টু মানে গেট আউট অফ দিস ইকুয়াগমায়ার সিচুয়েশন। আমার কাছে মনে হয় স্যার আমাদের যে রুলস রেগুলেশনস আছে এটা রেগুলারলি ভিত্তিতে নোটিফিকেশন আকারে SMS আকারে যেতে পারে। আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব গুগল প্ল্যাটফর্ম হোয়াট এভার মেবি উই ক্যান ইউজ ইট এক্সস্টিভলি অ্যান্ড কম্প্রিহেন্সিভলি। এগুলোকে এক্সস্ট করতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমে যদি আমরা এটাকে অ্যাকোমোডেট করি, এইভাবে যদি করি স্যার এই গ্যাপটা আমাদের পূরণ হবে। ধন্যবাদ স্যার আপনার ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম স্যার। বাংলাদেশ জিন্দাবাদ। জি ধন্যবাদ আপনার মতামতের জন্য। তবে আমার কাছে মনে হয়েছে আপনার সবগুলো আপনার মতামতটা শুনে যে আপনার আসলে মতামত এবং প্রশ্নের ভিতরেই বোধহয় আপনার উত্তরটা আপনি নিজেই দিয়ে দিয়েছেন খুব সম্ভবত। রিফর্মের কথা বলেছেন, দেখুন রিফর্ম তো আর বাতি সুইচ না যে অফ করব অন করব। স্বাভাবিকভাবে সূর্যের আলো যেরকম ধীরে ধীরে উঠতে থাকে, রিফর্মটাও গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যেই বিষয়টা আপনি বললেন গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেওয়ার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে, এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। আর আরেকটা বিষয় গেল যেটা বিভিন্ন প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের যে বিষয়টা আপনি বললেন, উল্লেখ করলেন, আমি মনে করি যে এটাও উদ্যোগ এনবিআর এটা গ্রহণ করতে পারেন। আর অন্য যেই বিষয়টি আপনি বলেছেন যে কী ধরনের ট্যাক্স সিস্টেম হবে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, এটা নিশ্চয়ই এক্সপার্টস যারা আছেন, আমি তো রাজনীতিবিদ, আমার এই ব্যাপারে তো আর এক্সপার্টিস নেই, তবে যারা এই ব্যাপারে অর্থনীতির এইসব ব্যাপারে বা ট্যাক্সেশনের ব্যাপারে যারা এক্সপার্ট আছেন ওনারা বসে অলরেডি বোধহয় একটা এরকম ট্যাক্স পলিসি নিয়ে যারা কাজ করবে এক্সপার্টসরা, নিশ্চয়ই ওনারা এটা বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে রিপোর্ট দিলে তখন সরকার সেটার উপরে ভিত্তি করে ডিসিশন নিতে পারবে। থ্যাংক ইউ। আসলে অনুষ্ঠান একটু ডিলে হয়ে গেছে, অলরেডি আমাকে নোটিস করা হয়েছে। তো মত বিনিময় পর্বে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মতামত ধৈর্য সহকারে শোনার জন্য এবং অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাচ্ছি ধন্যবাদ এবং এই পর্বের শেষ পরবর্তী পর্বে যাওয়ার জন্য আমি এমসিকে অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, সরকারি কোষাগারে জমাকৃত রাজস্বের প্রতিটি টাকা কারো জীবনে নিরাপত্তা, কারো কাছে আশ্রয়, কারো কাছে চিকিৎসা, কারো ঘরে দুবেলা দুমুঠো ধোঁয়া ওঠা গরম ভাত, আর অনেকের কাছে ভেঙে পড়া জীবনের ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ানোর অমিত সম্ভাবনা। কাজেই রাজস্বই উন্নয়নের ভিত্তি, রাজস্বই রাষ্ট্রের শক্তি, আর রাজস্বের শক্তিতেই লেখা হবে সমৃদ্ধ আগামী। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। তিনি এই মুহূর্তে আমাদের সাথে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত আছেন। Ladies and gentlemen, now I invite the Honorable Advisor, Minister of Finance and Planning, Mr. Rashid Al Mahmood Titumir, to kindly deliver his valuable address. The Honorable Advisor is connected with us through the Zoom platform. বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় রাজস্ব কর্তৃক আজকের যে রাজস্ব তার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খুরশিদ চৌধুরী, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। 2026 সালের ফেব্রুয়ারি মাসে দীর্ঘ প্রতীক্ষিত গণতান্ত্রিক সরকারের পথ চলা, কিন্তু আমরা সবাই জানি
একটি ভঙ্গুর অর্থনীতি, বিশাল ঋণের বোঝা এবং ব্যবসা বাণিজ্যের তীব্র মন্দা অবস্থা নিয়ে আমরা উত্তরাধিকার সূত্রে এই অর্থনীতি পুনরুদ্ধার, পুনর্গঠন এবং সমৃদ্ধির যাত্রাপথের সূচনা করেছি। এই রকম চ্যালেঞ্জ অতীতেও বিএনপি সরকার মোকাবেলা করেছে। আপনাদের সবাই জানা আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক ভঙ্গুর অর্থনীতি প্রাপ্ত হয়েছিলেন। তারপরে তিনি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অর্থনীতিকে এক গতিশীল পথে নিয়ে যান। ঠিক একই কায়দায় মরহুমা বেগম খালেদা জিয়া এক ধরনের আজকের যে অবস্থা আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসের আগে প্রাপ্ত হয়েছি, সেই রকম অর্থনীতি 1991 সালে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু তার বলিষ্ঠ নীতির মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়ায়। আপনারা জানেন, একই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ লক্ষ্যে তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন কিভাবে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে যাত্রা করব এবং আমরা গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র স্থাপন করব। আমরা সবাই জানি, মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে জাতীয় রাজস্ব বোর্ড কেন দরকার। তিনি উল্লেখ করেছেন, ইশতেহারে নির্দেশনা দিয়েছেন যে আমরা ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের 5% শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং সামাজিক নিরাপত্তা খাতে 3% 2030 সালের মধ্যে উত্তীর্ণ করব। সেই আলোকে আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের লক্ষ্য হচ্ছে হয়রানি মুক্ত, ডিজিটাল সেবা ভিত্তিক, করদাতা বান্ধব পরিবেশ এবং এই লক্ষ্যে আমরা 3টি কৌশল গ্রহণ করেছি। প্রথম কৌশল জনবান্ধব এবং হয়রানি মুক্ত রাজস্ব প্রশাসন। আমরা জানি যে রাজস্ব প্রশাসন কিভাবে ভেঙে পড়ে, সেখান থেকে আন্তর্জাতিক উত্তম চর্চা এবং দেশীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড আইন এবং বিধির ব্যাপক সংস্কার করা হচ্ছে। রাজস্ব ব্যবস্থায় ডিজিটাল অভিযাত্রা, কাস্টমসের ক্ষেত্রে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে আসাই কোডা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেম এবং আয়করের ক্ষেত্রে ই-টিন, ই-রিটার্ন, ই-টিটিএস এবং ভ্যাটের ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন, রিটার্ন, আপিল এবং রিফান্ড, EFDMS ভ্যাট রিফান্ড ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। তাছাড়া রিস্ক বেসড অটোমেটেশন পদ্ধতিতে ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন অডিটের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ফলে করদাতাদের রিটার্ন অডিট ভুক্তির ক্ষেত্রে কর কর্মকর্তার হস্তক্ষেপ বন্ধ করে এবং মামলা নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করা হচ্ছে, যার ফলে আমরা হয়রানি মুক্ত রাজস্ব ব্যবস্থার দিকে এগিয়ে চলছি। রাজস্ব ফাঁকি শনাক্তকরণের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে ডিজিটালাইজ পদ্ধতির মাধ্যমে, তথ্য বিনিময়ের মাধ্যমে উচ্চ ঝুঁকি সম্পন্ন করদাতা কর ফাঁকি শনাক্তকরণ এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং আরো ভবিষ্যতে শক্তিশালী করা হবে। এভাবে আইন ও বিধিবিধানের সহজীকরণ, ডিরেগুলেশন এবং সিস্টেমিক অটোমেশনের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে, যা এনবিআর কে রাষ্ট্রের চাহিদার সাথে সাযুজ্য বজায় রেখে চলতে সক্ষম করবে বলে আমি আশাবাদী। এবং আমরা সবাই জানি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে নাগরিক সেবায় নাগরিকদের অর্থ ব্যয় করা এবং সেই কারণে দায়বদ্ধতা দরকার। সেই কারণে জনবান্ধব সরকার হিসাবে আমরা দায়বদ্ধতায় অঙ্গীকারবদ্ধ। দ্বিতীয় কৌশল, যেটা আমাদের সবারই চাওয়া, সেটি হচ্ছে যে রাজস্ব আহরণে গতিশীলতা আনয়ন এবং সেই কারণে ইতিমধ্যেই শুনেছেন যে 3টি টাস্কফোর্স গঠন করা হয়েছে যাতে করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা যায়। আমরা জানি যে অর্থনীতিকে কি ভঙ্গুর অবস্থায় রাখা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছুই নাই। সেই জন্য আমাদের দরকার পুনরুদ্ধার এবং সেক্ষেত্রে দরকার সরকারের বিপুল ব্যয়। আর এই বিপুল ব্যয় নির্বাহের জন্য অভ্যন্তরীণ সম্পদ
তথা রাজস্ব সংগ্রহ বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। তাই রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে আমরা গত মার্চ মাস থেকে কাস্টমস, আয়কর ও ভ্যাট খাতে রাজস্ব আদায় বৃদ্ধিকল্পে 3টি টাস্কফোর্স গঠন করেছি। এই 3টি টাস্কফোর্সে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে অভাবিত সাফল্য অর্জিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আদায়ে পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় 12.03% প্রবৃদ্ধি হয়েছে এবং প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড 4 লক্ষ কোটি টাকার অধিক রাজস্ব আহরণের মাইল ফলক অতিক্রম করেছে। এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন এবং আমরা আশাবাদী আল্লাহর অশেষ রহমতে এরই ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক 2026-27 সালের রাজস্ব লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি টাকা অর্জনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা আশা করি আল্লাহর রহমতে আমরা সেই অর্জন সম্ভব করব। তৃতীয় কৌশল, এবং সেটি আপনারা লক্ষ্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের মাধ্যমেই টেকসই রাজস্ব কাঠামো নির্মাণ সম্ভব এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে তার নেতৃত্বে বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ, বাংলাদেশকে উৎপাদন হাব হিসাবে, প্রোডাকশন হাব হিসাবে, বিনিয়োগকে পরিবেশকে স্থিতিশীল এবং পূর্বানুমানযোগ্য অর্থাৎ ধারাবাহিক ন্যায্য করার মাধ্যমে দেশীয় ও বিদেশি বিনিয়োগ পুনরুজ্জীবিত করার মাধ্যমে অর্থনীতিতে প্রাণ সঞ্চার করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি, যারই অংশ হিসাবে কর্মকৌশল হিসাবে 3R স্ট্র্যাটেজি অর্থাৎ রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন নেওয়া হয়েছে এবং রিকভারি স্ট্র্যাটেজির মাধ্যমে রাজস্ব আহরণের গড় প্রবৃদ্ধি 16% আমরা অর্জন করব ইনশাল্লাহ এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা 2035 সালের মধ্যে মোট রাজস্ব থেকে মোট দেশজ উৎপাদনের 15% যে লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে, নিঃসন্দেহে রাজস্ব খাতে স্বচ্ছতা এবং করদাতাদের স্বেচ্ছা প্রতিপালনের মাধ্যমে রাজস্ব আদায়ে গতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে সে অর্জন সম্ভব হবে। আপনারা জানেন বাজেটে করের কোনো বোঝা চাপানো হয়নি। কর ভিত্তি সম্প্রসারণের বাস্তবসম্মত এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান করদাতাদের নিকট কর পরিশোধের সামর্থ্যের ভিত্তিতে কর আদায় বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায় পর্যন্ত সম্ভাব্য সকল করদাতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ করের আওতায় আনার জন্য সার্ভে কার্যক্রম পরিচালনা করা হবে। করদাতাদের মধ্যে স্বেচ্ছা প্রতিপালন বৃদ্ধিকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষ কর শিক্ষণ সংক্রান্ত কার্যক্রম, যে বিষয়টি ইতিমধ্যে মত বিনিময়ে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞাপন, প্রকাশনা, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কর শিক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশনা সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে করে করের সংস্কৃতি বাংলাদেশে গড়ে ওঠে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাকে ন্যায্য, সকলের অংশগ্রহণমূলক, সর্বজনীন এবং প্রযুক্তি নির্ভর করার মাধ্যমে রাজস্ব ভিত্তিক সম্প্রসারণ এবং রাজস্ব ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনার মধ্য দিয়ে একটি স্থিতিশীল, সহনশীল, ন্যায়ভিত্তিক সমাজ এবং যার গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে দার্শনিক যুক্তি উল্লেখ করেছেন, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, এবং সেই লক্ষ্যমাত্রায় আমরা নিঃসন্দেহে আল্লাহর অশেষ রহমতে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতি নির্মাণ সম্ভব হবে বলে আমরা সকলেই আশাবাদী এবং সেই আশা আপনারা ইতিমধ্যেই পুনর্ব্যক্ত করেছেন। নতুন গণতান্ত্রিক সরকারের পথ চলার শুরুতেই রাজস্ব সম্মেলনের মতো সময়োপযোগী এই আয়োজন নিঃসন্দেহে জাতীয় রাজস্ব বোর্ডের সেই সদিচ্ছারই প্রতিফলন। আল্লাহ আমাদের সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় মহোদয়কে তার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্যের জন্য।
সম্মানিত উপস্থিতি, রাজস্ব প্রশাসনে গতিশীলতা আনয়নে আমাদের রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ, কিন্তু আমরা বিশ্বাস করি চ্যালেঞ্জ যত বড়ই হোক আমাদের প্রচেষ্টা তার চেয়েও বড়। আমাদের রয়েছে দক্ষ জনবল, প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং সরকারের রাজনৈতিক সদিচ্ছা। এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি মহোদয়কে স্বনির্বন্ধ অনুরোধ করছি। Distinguished guests, now I earnestly request the Honorable Finance and Planning Minister, Mr. Amir Khosru Mahmood Chaudhary MP, to express gratitude to the Honorable Prime Minister and to deliver his guiding address. বিসমিল্লাহির-রহমানির-রহিম। মাননীয় সভাপতি, রাজস্ব বোর্ডের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, প্রধানমন্ত্রী, প্রিয় নেতা জনাব তারেক রহমান, মন্ত্রী পরিষদের আমার সহকর্মীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যাদের সাহসী ভূমিকার অর্থনৈতিক রিফর্মের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি। আমি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে তার উপস্থিতির জন্য। আপনার এই উপস্থিতি আমাদের জাতীয় উন্নয়নের প্রাণশক্তি, রাজস্ব আহরণের প্রতি এই সরকারের সর্বোচ্চ অঙ্গীকারের দৃষ্টান্ত। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আজকে শুধুমাত্র একটি নিয়মিত সভার জন্য এখানে সমবেত হইনি। আমরা আমাদের জাতির আর্থিক ভবিষ্যতের জন্য একটি রূপান্তরমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন আর্থিক শৃঙ্খলার ভিত্তি স্থাপন করতে যাচ্ছি। আজকের এই সম্মেলন কেবল রাজস্ব আদায়ের হিসাব নিকাশের সম্মেলন নয়, এটি একটি জাতীয় ঐক্যমত্য গঠনের প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে ঠিক করব কিভাবে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি। দশকের পর দশক ধরে আমাদের রাজস্ব প্রশাসনের কাঠামো যদিও কার্যকর ছিল, আমাদের জাতির ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা পূরণে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। আমরা যখন উন্নত উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি, তখন আমাদের এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা শুধুমাত্র শক্তিশালী নয়, বরং চটপটে, স্বচ্ছ ও দক্ষ। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতাগুলোর একটি হলো আমাদের অত্যন্ত নিম্ন কর জিডিপির অনুপাত, যেটা সবার জানা আছে। 2024-25 অর্থ বছরে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 6.8% থেকে 6.7% নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন হার। তুলনামূলকভাবে 2023 সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় ট্যাক্স জিডিপি রেশিও ছিল 19.5%, যেখানে বাংলাদেশের ছিল শুধুমাত্র 7.2%। অর্থাৎ আমাদের অর্থনীতির আকার বাড়লেও
সেই অনুপাতে রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতা বৃদ্ধি পায়নি। এই ব্যবধান কমাতে হলে শুধু বিদ্যমান করদাতাদের উপর করের হার বাড়ানো নয়, বরং করের আওতার সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। এ কারণেই আমরা আমাদের রাজস্ব প্রশাসনের সমগ্র স্থাপত্যে যুগান্তকারী সংস্কার হাতে নিয়েছি। আপনারা সকলেই জানেন, আমরা পুরাতন জাতীয় রাজস্ব বোর্ডকে, এনবিআরকে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরও দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এটি কেবল একটি প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, এটি আমাদের দর্শনের একটি মৌলিক পরিবর্তন। রাজস্ব নীতি বিভাগ হবে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক। এটি বিশেষজ্ঞ সংস্থা যা একটি সুষম, প্রতিযোগিতামূলক, উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করবে। আপনাদের মধ্যে একটু আগে কর কর্মকর্তাদের মধ্যে কিছু মন্তব্য করেছেন যে ব্যবসা বান্ধব, ব্যবসার প্রাইভেট সেক্টরের সম্প্রসারণ, ট্রেড ফ্যাসিলিটেশন, যেখানে কর কর্মকর্তাদের এনবিআরের ভূমিকা থাকার প্রয়োজনীয়তার কথা সঠিকভাবেই বলেছেন। ইটস এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। আপনাদের পক্ষ থেকে এই কথাগুলো যখন আসে আমরা উজ্জীবিত হই। ইটস রিয়েলি এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। এবং এই কারণেই যে কথাগুলো আপনারা বলেছেন, এই বিশেষজ্ঞ সংস্থাটি সকলের মতামত নিয়ে এই কাজটি করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থা বিভাগ হবে আমাদের অ্যাকশন আর্ম, যারা রাজস্ব আদায় করবে, যারা ফুড সোলজারের মতো দেশপ্রেমিক নাগরিকের কাজ করবে, যার লক্ষ্য হবে কর প্রদানকে সহজ করা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং কর ফাঁকি রোধ করা। রাজস্ব নীতি বিভাগ গঠনের ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ দর্শনগত অবস্থান নিয়েছি। কর নীতি প্রণয়নের দায়িত্ব শুধুমাত্র আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আয়কর, ভ্যাট, কাস্টমস, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান, নিরীক্ষা, হিসাব বিজ্ঞান এবং আইন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের পাশাপাশি দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি, গবেষক, শিল্প বাণিজ্য সংগঠনগুলোর বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শকে আমরা নীতি প্রণয়ন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ করতে চাই। কারণ যে নীতি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন তা কখনো কার্যকর হতে পারে না। ব্যবসায়ী সম্প্রদায় যারা প্রতিদিন এই কর ব্যবস্থার মুখোমুখি হন, তাদের অভিজ্ঞতা ও চাহিদা না জেনে আমরা একটি প্রতিযোগিতামূলক ও উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করতে পারব না। তাই রাজস্ব নীতি বিভাগে একটি প্রাতিষ্ঠানিক পরামর্শ প্রক্রিয়া থাকবে, যেখানে নিয়মিত বিরতিতে বাজেট পূর্ব ও নীতি পূর্ব আলোচনার মাধ্যমে সরকারি বেসরকারি অংশীদারদের মতামত নেওয়া হবে। আমি বুঝতে পারি এই রূপান্তরমূলক পরিবর্তন অনেকের মধ্যে কিছু অনিশ্চয়তার সৃষ্টি করেছে। আমি তাদের আশ্বস্ত করতে চাই, এই সংস্কারের সাফল্য নির্ভর করে আপনাদের এই দক্ষতা, পেশাদারিত্বের উপর। এই পুনর্গঠন আপনাদের আরও ক্ষমতায়িত করবে, কর্মজীবনের স্পষ্ট পথ তৈরি করবে এবং বৃহত্তর পেশাদারিত্ব মর্যাদার সাথে জাতির সেবা করার সুযোগ সৃষ্টি করবে। এই নতুন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আমরা আগের চেয়ে অনেক
উচ্চতর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। 2026-27 অর্থবছরের জন্য আমাদের জাতীয় বাজেট হল অভূতপূর্ব প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের একটি রোডম্যাপ। এই বাজেটের মূল চালিকা শক্তি হল একটি ঐতিহাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি টাকা, যা গত বছরের আদায়ের তুলনায় 46% বেশি। হ্যাঁ, অনেকেই এটা উচ্চবিলাসী লক্ষ্যমাত্রা মনে করছেন। এটি ইচ্ছাকৃতভাবেই এই লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, কেননা আমাদের জনগণের প্রতি আমাদের কর্তব্য আছে। পরিকাঠামো তৈরি করা, সামাজিক নিরাপত্তা বলয় শক্তিশালী করা, মানসম্মত শিক্ষা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং একটি উন্নত জাতি হিসেবে আমাদের যাত্রার অর্থায়ন করা হবে এটার কাজ। মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি সবসময় বলেছেন, আমাদের ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে। সেই লক্ষ্য অর্জনে আমাদের নিজস্ব সম্পদ দিয়েই নিজেদের উন্নয়নের অর্থায়ন করতে হবে। আমাদের অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোরদার করতেই হবে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই উচ্চাবিলাসী, আমি অবশ্যই এটাকে উচ্চাবিলাসী মনে করি না, নিশ্চয়ই আপনারা মনে করেন না, সেটা আপনাদের বক্তব্যে উঠে এসেছে। এটার উত্তর হলো আধুনিকায়ন, সম্প্রসারণ এবং অংশীদারিত্বের মাধ্যমে। আধুনিকায়ন, এন্ড টু এন্ড অটোমেশন। আমরা অটোমেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। কোনো করদাতাকে বিশেষ প্রয়োজন ছাড়া কর্মকর্তাদের কাছে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। সম্পূর্ণ কন্ট্যাক্ট ফ্রি, ফেসলেস রাজস্ব প্রশাসন হল আমাদের লক্ষ্য। রাজস্ব বোর্ড এ লক্ষ্যে অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তারা ই-ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম, ই-ভ্যাট সিস্টেম, ASECODA, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট, নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন বা প্রযুক্তি নির্ভর স্ক্যানিং পদ্ধতির মতো অনেকগুলো ব্যবসা বান্ধব কাজ করেছে। এতে জনগণ নিজের বাসা বা অফিস থেকে নিবন্ধন নিতে পারছে, রিটার্ন দাখিল করতে পারছে, কর পরিশোধ করতে পারছে, কাস্টম ক্লিয়ারেন্স দ্রুততর হচ্ছে, রিস্ক বেসড অডিট সিলেকশন চালু হওয়ায় কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার ক্ষমতা হ্রাস পেয়েছে। আমি এসব চমৎকার উদ্যোগগুলোর জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তবে এগুলো যথেষ্ট নয়, আমাদের আরও অনেক দূর যেতে হবে। করদাতারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। কর পরিহারের ক্ষেত্রগুলো বন্ধ করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একটি ক্যাশলেস ট্রানজ্যাকশন সিস্টেম এবং ক্রেডিবল অ্যান্ড অথেন্টিক ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে। পূর্ণাঙ্গ অটোমেশন ছাড়া এসব করা সম্ভব হবে না। সম্প্রসারণ, কর জাল সম্প্রসারণ। আমরা আমাদের কর ভিত্তি প্রশস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিককালে মাঠ পর্যায়ে আয়কর, ভ্যাট, কাস্টমসের বেশ কিছু সম্প্রসারণ হয়েছে। এসব সম্প্রসারণকে ব্যবহার করে আমাদের নতুন করদাতা চিহ্নিত করতে হবে। এর পাশাপাশি নিয়মিত করদাতাগণও যেন সঠিক কর দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ব্যবসায়ী অদক্ষতা দূর করে কর অব্যাহতি ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের আমি এই কথাটা একটু বলতে চাই, কর অব্যাহত ক্রমান্বয়ে কমতে হবে। আমরা স্বীকার করি যে শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কর অব্যাহতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু এখন আমাদের শিল্পগুলো পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হচ্ছে। তাই আমাদের ধীরে ধীরে এই অব্যাহতি কমাতে হবে। এটি শুধুমাত্র আমাদের রাজস্ব বাড়াবে না,
বরং সকল ব্যবসার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করবে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনগণ তথা বেসরকারি খাতের আস্থা অর্জন, যেটা আপনারা নিজেরাই বলেছেন আপনাদের বক্তব্যে। সরকার ব্যবসার পথের কাঁটা নয়। আমরা প্রবৃদ্ধি সহায়ক পরিবেশ তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল, প্রেডিক্টেবল ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা। বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আমরা এবছরের বাজেটে কাস্টমস, আয়কর, ভ্যাট আইনে বেশ কিছু সংস্কার করেছি, যাতে করদাতাদের হয়রানি বন্ধ হয় এবং একটি আস্থাভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা যায়। কর প্রদানকে আরও সহজ করতে হবে। করদাতাদের যেন তাদের নিয়মিত কাজ ফেলে আদালতে সময় ও অর্থ অপচয় করতে না হয়, সেদিকে সকল পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজস্ব সংক্রান্ত বিরোধ বছরের পর বছর ঝুলে থাকা কারোর জন্য মঙ্গলজনক নয়, না সরকারের জন্য না ব্যবসার জন্য। তাই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এডিআরকে আরও কার্যকর করতে হবে। যেখানে সম্ভব দীর্ঘ লিটিগেশন এর পরিবর্তে দ্রুত, ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। সরকারের লক্ষ্য মামলা বাড়ানো নয়, সঠিক রাজস্ব দ্রুত এবং ন্যায়সঙ্গতভাবে আদায় করা। ইতিমধ্যে এ ব্যাপারে কার্যকর গ্রহণ করা হয়েছে। আমাদের একটি সুস্পষ্ট ট্যাক্স পেয়ার সার্ভিস চার্টার থাকা প্রয়োজন। কোন সেবা কতদিনের মধ্যে পাওয়া যাবে, কোন কর্মকর্তার কী দায়িত্ব, অভিযোগ কোথায় করা যাবে এবং কতদিনের মধ্যে তা নিষ্পত্তি হবে, এসব বিষয়ে করদাতার স্পষ্ট অধিকার থাকতে হবে। রাজস্ব প্রশাসনের পারফরমেন্স শুধু কত টাকা আদায় হলো তা দিয়ে নয়, ট্যাক্স পেয়ার স্যাটিসফ্যাকশন এবং সার্ভিস ডেলিভারি দিয়েও মূল্যায়ন করতে হবে। রাজস্ব আহরণের যেসব দর্শন রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো করদাতার সেবা নিশ্চিত করা। রাজস্ব বোর্ড এখন কেবল রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান নয়, আপনারা একজন ব্যবসায়ীর আর্থিক যাত্রার সঙ্গী। আপনাদের কর্মকাণ্ডে করদাতারা যেন কর দিয়ে গর্ববোধ করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশীদার হিসেবে নিজেদের মনে করেন, নিজেরা মনে করেন তা নিশ্চিত করতে হবে। না, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আমি এখন ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে বলতে চাই, আপনারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। আপনাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সরকার সবসময় আপনাদের পাশেই থাকবে। তবে আমি আশা করব আপনারা সরকারের এই রাজস্ব লক্ষ্য অর্জনে সহযোগিতা করবেন। এটা কর কর্মকর্তাদের একার দায়িত্ব না, এটা ব্যবসায়ীদের দায়িত্ব আছে। এখানে সময় মতো কর ও ভ্যাট পরিশোধ করার মাধ্যমে করতে হবে। আমরা জানি কখনো কখনো প্রশাসনিক জটিলতা ও কর্মকর্তাদের আচরণে আপনারা অস্বস্তি বোধ করেন। সেই সমস্যাগুলোর দ্রুত সমাধানের কাজ আমরা হাতে নিয়েছি, এটা অব্যাহত আছে। এরপরেও যারা রাজস্ব পরিহারের সংস্কৃতিতে থাকতে চাইবেন তাদের জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যেন সৎ করদাতারা নিরুৎসাহিত না হয় এবং লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট না হয়। করদাতার যেমন আইন মেনে কর দেওয়ার দায়িত্ব রয়েছে, তেমনি রাজস্ব কর্মকর্তারও আইন মেনে নিরপেক্ষভাবে সম্মানের সঙ্গে করদাতাকে সেবা দেওয়ার দায়িত্ব রয়েছে। পাশাপাশি আমাদের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমও শক্তিশালী করতে হবে। একজন সৎ করদাতাকে হয়রানি করা এবং একজন অসৎ করদাতাকে অন্যায় সুবিধা দেওয়া দুটি সমানভাবে অগ্রহণযোগ্য। উন্নয়ন অংশীদার ও বিশেষজ্ঞদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা।
এই সংস্কার প্রক্রিয়ায় আমাদের উন্নয়ন অংশীদারেরা, আমাদের দেশীয় ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধিরাও এই রাজস্ব সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা পরামর্শ দিয়ে এবং সমালোচনা করে আমাদের সংস্কারকে সমৃদ্ধ করেছেন। পরিশেষে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার নেতৃত্বেই আমরা এই সাহসী সংস্কার বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি। এটা আপনার কমিটমেন্টের কারণে সম্ভব হয়েছে। আপনি যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তার অন্যতম স্তম্ভ হবে একটি আধুনিক এবং ফেসলেস অ্যান্ড কন্ট্যাক্ট ফ্রি রাজস্ব ব্যবস্থা। আজকের এই সম্মেলন থেকে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই যে বাংলাদেশ এখন আর ঋণের উপর নির্ভরশীল দেশ থাকবে না। এটি এখন তার নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের 6,04 কোটি টাকার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন করা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। 1929 সালের মধ্যে মধ্যম আয়ের দেশের সারিতে যাওয়ার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেটা অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ। 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতি গঠনে সফলতা লাভ করব। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, জীবনের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। নির্বাচিত একটি সরকার গঠিত হয়েছে। দেশবাসীর আকাঙ্ক্ষা, প্রত্যাশা পূরণ আমাদের পবিত্র দায়িত্ব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আপনার তাৎপর্যবহ বক্তব্যের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শিতা ও গতিশীল নেতৃত্বে আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে রাজস্ব আহরণ হবে উন্নয়নের শক্তি, করদাতা হবেন উন্নয়নের অংশীদার এবং রাজস্ব প্রশাসন হবে জনগণের আস্থার প্রতীক। বাংলাদেশের কর ব্যবস্থাপনা সংস্কারে সরকারের অভিলক্ষ ও রূপরেখার নির্দেশক মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে। Ladies and gentlemen, I respectfully request the distinguished chief guest of today's program, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tareq Rahman MP, to deliver his valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। রাজস্ব সম্মেলন 2026 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অর্থমন্ত্রী, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, এনবিআরের সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনটি অবশ্যই একটি ভিন্ন ধর্মী সম্মেলন। এটিকে আমি একটি সাধারণ সম্মেলন হিসাবে দেখছি না, কারণ আপনাদের অর্থাৎ এনবিআরের সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। সেজন্যই আমি আশা করি আজকের এই সম্মেলন হবে আগামী দিনে আপনাদের আরও অধিক সাফল্যের পথ নির্দেশনার সম্মেলন। উপস্থিতিবৃন্দ, আমরা কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি, এটি দেশের যে কোনো শ্রেণী পেশার মানুষের চেয়ে খুব সম্ভবত আপনারা সবচেয়ে বেশি অবগত আছেন। আপনাদের জানা আছে দীর্ঘ 1.5 দশকেরও
ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ববোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। উপস্থিত সুধীবৃন্দ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দেশের জনগণ, বিশেষ করে করদাতাগণ, এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসাবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাতে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। উপস্থিতিবৃন্দ, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে। আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে। ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে, যা কিনা আপনাদেরও বক্তব্যে ফুটে উঠেছে এখানে ওপেন ফ্লোরে আলোচনার সময়। খুব সম্ভবত ডিজিটাল ইকোনমি, ই কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রেড ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সবগুলো বিষয় সম্পর্কে সুস্পষ্ট নলেজ থাকাটা বোধহয় এখন অত্যন্ত প্রয়োজন। উপস্থিতিবৃন্দ, এটি অস্বীকার করার উপায় নেই। বর্তমানে দেশে ট্যাক্স জিডিপি রেশিও এখনও সক্ষমতার তুলনায় অনেক কম। কর ভিত্তি এখনও তুলনামূলকভাবে অনেক সংকীর্ণ। অর্থনীতির একটি বড় অংশ এখনও অনানুষ্ঠানিক। সীমিত সংখ্যক নিয়মিত করদাতার উপরে নির্ভরতা হ্রাস করতে হবে মনে হয়। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরও শক্তিশালী করা প্রয়োজন। সারা বিশ্বে একটি প্রযোজ্য বিষয় হল, আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। একজন করদাতা যিনি নিয়মিত কর আদায় করছেন, রাষ্ট্র যেমন তাকে সম্মানিত করবে, একইভাবে যিনি ইচ্ছাকৃতভাবে কর পরিহার করছেন, তাকেও কর প্রদানের জন্য যথাযথভাবে উদ্বুদ্ধ বা আগ্রহী করে তোলা প্রয়োজন। এটিও আমাদের ওপেন ফ্লোর ডিসকাশনের মধ্যে উঠে এসেছে। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার কাছে মনে হয়, একই করদাতার উপরে বারবার করের বোঝা না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি টেকসই একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ভ্যাট আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি রাজস্ব উৎস। তবে ভ্যাট ব্যবস্থাপনার সফলতা নির্ভর করে এর কার্যকর বাস্তবায়নের ওপর। ভ্যাট প্রশাসনের জটিলতার কারণে
যাতে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত না হয় সেটিও আপনাদেরকে কষ্ট করে নিশ্চিত করা প্রয়োজন। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু এনফোর্সমেন্টের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার উপরে ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যায়। সুতরাং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। উপস্থিতিবৃন্দ, আমি আশা করি দেশের স্বার্থে আপনারা এনবিআরকে জনগণের আরও বিশ্বস্ত এবং আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবেন। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। উপস্থিতিবৃন্দ, একটি বিষয় ওপেন ফ্লোর ডিসকাশনে একটি বিষয় উঠে এসেছে। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ডিপার্টমেন্টে একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটিকে আমরা দুঃখজনক ঘটনা বলে অভিহিত করতে চাই। আমরা চাই, আমি আগেই বলেছি, সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশনকে সম্মানের সাথে দেখতে চায় সরকার। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। আমি এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, যদিও ওপেন ফ্লোর ডিসকাশনে আমি বলেছি, তারপরেও আবারও বিষয়টি আমি উল্লেখ করতে চাই। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সরকারের অবস্থান থেকে আমরা অবশ্যই চেষ্টা করব দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলিকে প্রায়োরিটাইজ করতে। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি এবং সেজন্য যদি সরকার প্রয়োজন মনে করে, অবশ্যই সরকার ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবার একটি আশা, সম্ভাবনা এবং প্রত্যাশার কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়টিতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক। এটি প্রমাণ করে আপনারা পারেন, আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। আসুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি। পরিশেষে আরও সমৃদ্ধ, আরও বিনিয়োগ এবং আরও ব্যবসা বান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় আমি আজকের এই রাজস্ব সম্মেলনে সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার মূল্যবান উপস্থিতি ও দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ পথ চলার পাথেয় হবে। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশন পর্ব অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশন পর্বে অংশগ্রহণ করার জন্য মনোনীত কর্মকর্তাগণকে বিনীত অনুরোধ করছি। Esteemed guests, at this stage, a photo session with the Honorable Prime Minister will be held. The nominated officials are kindly requested to join the photo session with the Honorable Prime Minister.
সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, রাজস্ব সম্মেলন 2026-এর এ অংশের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলের সানুগ্রহ উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ। Ladies and gentlemen, this concludes the first part of the Revenue Conference 2026. We sincerely thank everyone for their gracious presence. এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্টল ও মিউজিয়াম পরিদর্শনের জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর পরিদর্শন